আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন ব্লগে। আসলে কয়েকটা দিন ধরে শরীর মন মানসিক একদম ভালো যাচ্ছিল না, যার জন্য ভিডিওগুলো ঠিক মতো আমি আপলোড দিতে পারছি না। তার জন্য অনেক অনেক সরি। শরীরের অবস্থা এতটা খারাপ যাচ্ছে আর মন ভালো না, কারণ তো আমি আগের ব্লগেই বলেছিলাম বাংলাদেশের যে অবস্থা। তো এই অবস্থা নিয়ে মানে কীভাবে মন ভালো থাকে। তারপরও নতুন করে আবার দেশটা স্বাধীন হয়েছে, ভালো লাগছে। বাট এখন বর্তমানে আমি যে ইউকেতে আছি, তো ইউকের অবস্থা বেশ একটা ভালো না। যাই একটু বড় একটা নিঃশ্বাস নিতে পারলাম বাংলাদেশের অবস্থা দেখে, যে না কিছুটা আগের চেয়ে ভালো। এখন আবার ইউকের অবস্থা খারাপ, এতটা খারাপ মানে কি বলবো। ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না ইউকের বর্তমানের অবস্থা যে খুবই খারাপ পরিস্থিতি মুসলমানদের প্রতি। কয়েকদিন আগে একটা নিউজে দেখেছিলাম যে একটা ডান্স স্কুলে, বাচ্চাদের স্কুলে মানে ডান্স হচ্ছিল, তখন একটা লোক এসে 3টা শিশুকে ছুরির আঘাতে হত্যা করেছে। তো এটার কারণে যে হত্যা করেছে সে একটা খ্রিস্টান লোক ছিল। বাট মুসলমানদের একটা ভুয়া নিউজ ছড়াইছে সব জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে, যে সেটা নাকি মুসলমানরা বাচ্চাদেরকে আঘাত করেছে, মেরেছে। তো এটা নিয়ে মুসলমানদের প্রতি এদেশে ইংলিশরা অনেক খেপেছে, ভাবছে মুসলমানরা এই কাজটা করেছে। আসলে কিন্তু মুসলিমরা কখনোই এই ধরনের কাজ করতে পারে না, কারণ মাসুম শিশুদের হত্যা বিনা কারণে এগুলো তো প্রশ্নই আসে না। জানি না ওই লোকে কেন সরি তখন আমার অনেক কাশও উঠে গেছিল। তো আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ আমার হাতে একদম সময় কাজে যেতে হবে। তো যেটা বলতে নিয়েছিলাম, জানি না কারা এই কাজটা করেছে মুসলমানদের উপরে। মানে মুসলমানদের নাম দেওয়া হয়েছে, যেহেতু মুসলমানদের এই কাজটা করে নেই। যিনি করেছে উনি একটা খ্রিস্টান লোক ছিল, ধরা পড়েছে। তারপরও কেন ইংলিশরা এত খেপেছে, এই তো ভাতটা বসিয়ে দিলাম, এত খেপেছে মুসলিমদের প্রতি জানি না। ওই যে সোশ্যাল মিডিয়াতে একটা ভুয়া সংবাদ দেওয়া হয়েছিল যে মুসলিমরা নাকি কাজ করেছে। মুসলিমরা কখনোই কাজ করতে পারে না বিনা কারণে, কখনোই কোনো বাচ্চাদেরকে এভাবে হত্যা করতে পারে না। এই যার জন্য এখন মসজিদে মানে ওই যে ডান্স ক্লাবে বাচ্চাদের মারা হয়েছে, বাচ্চাদেরকে ওই মসজিদের পাশে ওই ডান্স ক্লাবের পাশে নাকি একটা মসজিদ ছিল, যেটা আমি নিউজে শুনেছি। তো ওই মসজিদে হামলা হয়েছে, যার জন্য এখন প্রতিটা সিটিতে কন্ট্রোল করা হচ্ছে। প্রতিটা সিটিতে মানে ইউকের মধ্যে প্রতি সিটিতেই প্রত্যেকটি জায়গাতে এখন মুসলমানদেরকে দেখলে অত্যাচার করে। বাসা বাড়ির মধ্যে ঢুকেও নাকি অনেক অত্যাচার করে। মানে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে নতুনভাবে করে আর কি। মানে কী বলবে, কিছু বলার নাই ভাষায়। একটা সমস্যা না যেটা আরেকটা সমস্যা এসে দাঁড়ায়। জানি না এখন কোন পরিস্থিতি থাকবে আর কতদিন থাকবে। গাড়ি ঘোড়ার মধ্যে যদি মুসলিমদের দেখে, ইংলিশরা নাকি মানে অনেক কিছু টর্চারই করে। দেন রাস্তাঘাটে চলাফেরার সময় আবার অনেকের থেকে শুনি মুসলিমরা এদেশে অনেক, যার জন্য ইংলিশরা নাকি ভালো কোনো জব পায় না মুসলিমদের জন্য, এটাও শুনেছি। মানে এক একজন এখন এক এক কথাবার্তা বলতেছে। তো আমাদের সিটিতে যেটা হয়েছে, আমি তো আশেপাশে প্রত্যেকটি সিটিতে দেখি যে হামলা হচ্ছে মুসলিমদের সাথে। পুলিশ যথেষ্ট চেষ্টা করতেছে কন্ট্রোল করার জন্য মুসলিমদের দেখলেই। আর মুসলিমরা তো বসে থাকবে না, তাই না? যদি মুসলিমদের উপর আঘাত পড়ে তো ওনারা তো আর বসে থাকা উচিত না আমি মনে করি। তো যার যার যতটুকু সেফ নিজেরা চলাফেরা করার এতটুকু করতেছে। আর কয়েকদিন আগে বলতে মানডেতে যেটা হয়েছে, আমি জবে গেছিলাম। তো আমাদের সিটিতে মানে মার্কেটের ওইখানেই পুলিশ নাকি দুপুরবেলা হঠাৎ করে এসে নাকি ওয়ার্নিং দিয়েছে যে 4টা-5টার পরে যেন সব মার্কেটের দোকানপাট বন্ধ থাকে, কারণ আমাদের মার্কেটে ওইখানে হামলা হবে। হামলা বলতে আসলে যদি কোনো মুসলিমদের যে দেখে
তাহলে ইংলিশরা এসে মানে মারধর করবে বা এরকম কোনো কিছু সামথিং। আমি আসলে এগুলো আমি মাথায় নিলেই আমার প্রবলেম হয়ে যাবে। আমি এরকম শুনেছি বা গণ মিছিল হবে এরকম সামথিং কিছু। তো মুসলিমরাও প্রস্তুত ছিল যে ওনারা এটা প্রতিবাদ করবে, কারণ মুসলিমদের উপরে অত্যাচার করবে, মুসলিমরা তো বসে থাকতে পারে না, অবশ্যই প্রতিবাদ করা উচিত। তো অনেক মার্কেটে এসে আমি যখন মানে একা ছিলাম শপে, তো যখন কাস্টমারে এসে বলতেছিল আমার মনের ভেতর একটা ভয় ছিল। আমার ভয়টা এটাই ছিল কারণ বাসায় একা ছিল, যে এগুলো যে বলতেছে বাচ্চাটা একা বাসায়, আমি কি বাসায় যেতে পারবো কি না একা একা, আর বাসার বাচ্চা একা, তো সব কিছু মিলে একটু ভয়ে কাজ করতেছিল। আর মানে ভয়ে ভয়ে আমি দোকানে একা ছিলাম। তারপর আমাদের একটা নতুন শপ ওপেন করেছিল, তো ওইটার মধ্যে আমি একা ছিলাম। পরে আমি আন্টিকে ফোন দিলাম, আন্টিকে আমার শপে আনলাম। আনার পরে ওই পুরান শপে থেকে দেন তারপরে বললাম, আন্টিও ভয়ে ছিল। তারপরে দেখি যে কাস্টমাররা নাই মার্কেটের দিকে, অনেকেই দৌড়াদৌড়ি হানাহানি করে মানে চলে যাচ্ছে, বা একটা সবার একটা জানের ভয় আছে, তাই না? আর পুলিশ এসে যেহেতু মার্কেটে এসে ওয়ার্নিং দিচ্ছে, তো এটা তো আর মিথ্যা হতে পারে না, এই আর কি। সরি। তো আমরা 5টা পর্যন্ত ছিলাম, 5টা পরে সব অফ করে দিচ্ছে। আন্টিও বলতেছে তোমরা চলে যাও বাসায়। তো আমি আসলে মেইন রাস্তা দিয়ে আসি, আমার অনেক ভয় লাগতেছিল। তো আমার সাথে আমার একটা কলিগ ছিল, ওকে বললেন যে তুমি আমার বাসা পর্যন্ত দিয়ে আসো, কারণ একা চলাফেরা করতেও অনেক ভয় লাগে। আর বাসেও যেহেতু হামলা, বাসেও তো এই মতো ভয় লাগতেছিল। তো এসে আমাকে বাসে দিয়ে গেছে। তো ওর সাথে আসাতে কিছুটা মানে সাহস, তারপরও তো সবার আগে আল্লাহকে ডাকলাম, দোয়া মিস করতে করতে বাসে আসলাম। তো আমি আসার পরে ও আবার বাসে উঠে যায় না ওর বাসায়, ও আবার মানে ওবার তো গতকালকে নাকি 8টার পরে নাকি আমাদের এদিকে নাকি হবে। তো এই আর কি। তো ইউকের অবস্থা বেশি ভালো না। সবাই যদি ইউকে সবাই যারা আছেন যেভাবে থাকেন সবাই সাবধানে থাকবেন। সবাই তো হয়তো বা নিউজটা জানেন, তারপরেও বলতেছি সবাই সাবধানে থাকবেন। আর বিশেষ করে সব মানুষটাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর জানি না এই প্রবলেম কবে সলভ হবে। আর তারপর মনের ভিতরটা ভয়ে কাজ করে। আর ঘরে বসে তো থাকা যাবে না, কাজ তো করতেই হবে, কতক্ষণ বসে থাকবো। তো আল্লাহর নাম নিয়ে আর কি কাজে যেতে হয়, কিছু করার নেই। কালকেও একটু ভয়ে ভয়ে কাজে গেছি, রাস্তা চলাফেরা করতেও অনেক ভয় লাগে। তো যে যেখানেই থাকেন সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, এই মুহূর্তে দোয়া ছাড়া আর কিছু করার নাই। সবার জন্য মন থেকে দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। তো এই জন্য আসলে পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, মন মানসিকও ভালো না, শরীরও ভালো না, যার জন্য ভিডিওগুলি ঠিকমতো আপলোড দিতে পারছি না। তো চেষ্টা করব এখন থেকে দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে সরি, আমার অনেক ঠান্ডা লাগছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রাইড রাইসটা করে দিচ্ছি। ফ্রাইড রাইস বলতে আসলে এখানে গতকালকে ভাত ছিল, তো আমার ছেলে ভাত খায় নাই, ও বাইরে থেকে শর্মা নিয়ে আসলাম, ওইটা খেয়েছে। আর আমারও আমি আর মানে কয়েকদিন ধরে ওই শরীর খারাপ দেখে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, মুখে কোনো টেস্ট পাচ্ছি না, যে মেডিসিন খাওয়া হইতেছে। তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে, ভাবলাম যে নতুন করে তো ভাত বসেছে, আমার ছেলে আবার বাসি ভাত তরকারি খেতে চায় না, তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই ভাতটা দিয়ে, ভাতটা ফালানো যাবে না, বাসিও মনে হবে না। তো অন্য যদি খাওয়া খেলো, আর আমি একটু কাজেও নিয়ে যাব, দুপুরে লাঞ্চের জন্য আর কি টিফিন বক্স করে একটু কাজে নিয়ে যাব, খাওয়া হবে আর কি। এইভাবে আসলে খাওয়া হয় না। আমি কখনই কাজের ওখানে আমি টিফিনে আমি মানে রাইস জাতীয় কোনো কিছু নেই না, আমার ভালো লাগে না। আমি জাস্ট হালকা পাতলা নাস্তা টাইপের কোনো কিছু নিয়ে যাই। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্স কিছু নিয়ে যাই, ফ্রাইড রাইস করে। তো কেমন হলো আমার ফ্রাইড রাইসটা কমেন্ট করে জানাবেন। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। আমি আসলে ফার্স্টে আমি বলিনি, কথা বলতে বলতে আর ওইটা ভালো করে দেখাইনি। ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ একটু ভাজা ভাজা করার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেন আমার একটু সবজি ছিল ফ্রিজে, যেমন এখানে মটরশুঁটি আর গাজর ছিল, এগুলো আমি অ্যাড করে দিলাম।
হালকা একটু ভাজার পরে 2টা ডিম একটু লবণ দিয়ে 2টা ডিম ভেঙে দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি যে বাসি ভাতটা ছিল এটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো আমার এটা প্রায় হয়ে গেছে। যারা বাসি ভাত থাকলে খেতে পারেন না, তো আমি মনে করি খাবার নষ্ট করা ভালো না। তো খাবার নষ্ট না করে এইভাবে যদি করেন বাচ্চারাও খেতে পছন্দ করবে আর বড়রাও খেতে পারবে। তো আমার এখানে চাও হয়ে গেছে। এখানে অনেকের জন্য একটা টমেটো দিয়ে আমি একটু চাটনির মতো বানাইছি, ঠিক আছে।